ইতালির রোম থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা আতঙ্ক। 250 যাত্রী ও 13 ক্রু নিয়ে শাহজালালের নিরাপদে অবতরণ। তথ্যের সত্যতা নিশ্চিতে কাজ করছে নিরাপত্তা বাহিনী। রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিক্ষোভ। সড়ক থেকে সরিয়ে দেয় যান চলাচল স্বাভাবিক। সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জার্মানি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় ইউনুস শলৎজের বৈঠক। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ অঞ্চল তৈরিতে সমর্থন প্রত্যাশা। বেগম জিয়ার হার্ট, কিডনি, লিভারের জটিলতাকে গুরুত্ব দিয়ে চলছে চিকিৎসা। লন্ডনে মেডিকেল বোর্ডে যুক্ত হচ্ছেন আরও 2 বিশেষজ্ঞ, জানালেন ব্যক্তিগত চিকিৎসক। এবং ক্যারিবীয় দ্বীপে প্রথম জয়ের রেকর্ড গড়ল নিগার সুলতানা জ্যোতিরা। দ্বিতীয় ওয়ানডেতে জয় 60 রানে। সিরিজ সমতায় সম্ভাবনা টিকে রইল বিশ্বকাপ খেলার। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বোমা আতঙ্কে ইতালি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে 250 যাত্রী ও 13 ক্রু নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, BG356 নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসছিল। একটি অপরিচিত নম্বর থেকে শাহজালাল বিমানবন্দরে ফোন করে ফ্লাইটটিতে বোমা রয়েছে বলে জানানো হয়। সকাল 9:35 বিমানটি শাহজালালে অবতরণের পর ফ্লাইটের সব যাত্রী ও ক্রুকে টার্মিনালে নেওয়া হয়। বোমার তথ্যের সত্যতা নিশ্চিতে কাজ করছে নিরাপত্তা বিভাগ। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি তার কাছে যাব। রুবেল, যে বিমানটি ঘিরে মূলত আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে যারা কর্মকর্তা রয়েছেন তাদের মধ্যে যে উত্তেজনা চলছে, আপনারা জানেন যে ঠিক সকালে 9:20 মূলত যে খবরটি তারা জানতে পারে যে ইতালি রোম থেকে যে ফ্লাইটটি ঢাকার যে বিমানবন্দর আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে আসার পথেই মূলত বিমানটি ছিল 356। সেখান থেকে মূলত একটা ফোন কলের মাধ্যমে জানতে পারে কর্তৃপক্ষ যে সেই বিমানটিতে বোমা রয়েছে বা বিস্ফোরক রয়েছে, এই ধরনের হুমকি দেওয়া হয়। পরেই কিন্তু জরুরি অবতরণ করা হয় বিমানটি দ্রুত করে। এবং আপনারা যেটা জানেন, যেমনটা কিছুক্ষণ আগে বলছিলাম, যে বিমানটি ঘিরে নিরাপত্তা কর্মীরা যারা কর্তৃপক্ষ রয়েছেন সকলেই কিন্তু পুরা বেষ্টনীতে ঘিরে ফেলেন এবং খুব দ্রুততার সাথেই যারা ক্রু মেম্বার রয়েছেন এবং যারা যাত্রী রয়েছেন, 250 জন যাত্রী ছিলেন এবং 13 জন ক্রু ছিলেন প্লেনটিতে, সকলকেই কিন্তু নিরাপদে নামিয়ে আনা হয়। এবং এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে এখন পর্যন্ত বিমানটি তল্লাশি চলছে, যে কোনো ধরনের যে হুমকি এসেছিল সেই দৃশ্যমান কোনো কিছু খুঁজে পাওয়া যায় কিনা। কিন্তু আমরা যতদূর যোগাযোগ করতে পেরেছি যে এখন পর্যন্ত সেরকম কিছু পাওয়া যায়নি। তারপরে কিন্তু আমরা জানি যে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে, বিমানটিকে সম্পূর্ণভাবে দেখা হচ্ছে যে কোনো আশঙ্কা আসলে রয়েছে কিনা বা কে বা কারা এ ধরনের হুমকি দিল সে বিষয়টিও খতিয়ে দেখবেন। সব মিলিয়ে বলা যায় যে এই হুমকিকে ঘিরে কিন্তু বাড়তি নিরাপত্তাই মূলত এয়ারপোর্টের আশেপাশে আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটু বাড়তি নিরাপত্তা বা চৌখুশ অবস্থায় রয়েছে। যদিও বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে তারা দেখছেন এবং এখনই তারা সবকিছু আসলে বলছেন না, আমাদেরকে বলছেন একটু অপেক্ষা করার জন্য, কেননা বিষয়টি যেহেতু যাত্রী সংশ্লিষ্ট বিষয়, সেই জন্য তারা ভালো করে পর্যবেক্ষণ করে দেখে তারপরে মূলত বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সকাল থেকেই সেই বিষয়টি ঘিরে কর্তৃপক্ষরা তারা কিন্তু এয়ারপোর্টে করা নিরাপত্তার চাদরে রেখেছে, একটু বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত তল্লাশি চলছে। পরবর্তী সময় আরও আপডেট আপনাদের জানাতে পারবো আমরা। তো এই ছিল এই মুহূর্তে এয়ারপোর্ট থেকে। সহকর্মী শফিকুজ্জামান রুবেল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা। সকালে বিক্ষুব্ধ কর্মীদের অবস্থানের কারণে সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করে। বিক্ষোভকারীরা জানান, গেল বছর কাজের সুযোগ পেয়েও মালয়েশিয়ায় যেতে পারেনি প্রায় 18,000 কর্মী। 2024 সালের 31 মে পর্যন্ত 101টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 4.25 লক্ষ কর্মী যাওয়ার কথা ছিল। তবে টিকিট জটিলতায় যেতে না পারায় আজ কারওয়ান বাজারে সড়কে বিক্ষোভ করেন তারা।
রিক্রুটিং এজেন্সিগুলো তাদের টাকা ও পাসপোর্ট ফেরত দিচ্ছে না অভিযোগ করে সংকট নিরসনে সরকারের সহায়তা চেয়েছেন তারা। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পাশে থাকবে জার্মানি। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় সাইডলাইন বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই আশ্বাস দেন ওলাফ শলৎজ। জুলাই বিপ্লব, বিনিয়োগ নিয়ে আলোচনার পাশাপাশি রাখাইনে রোহিঙ্গাদের জন্য নিরাপদ অঞ্চল তৈরিতে জার্মানির সমর্থন চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। WEF এর সভায় আরও বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ব নেতাদের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এবারের বার্ষিক সভা, যেখানে ভূরাজনৈতিক পরিস্থিতি সামলানো ও জীবনমানের উন্নয়নে প্রবৃদ্ধি বাড়ানোর উপর দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। সভায় অংশ নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার সাইডলাইনে জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় শলৎসকে রাষ্ট্র সংস্কারের গঠিত কমিশনগুলোর কার্যক্রম সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টা। দুই নেতা জুলাই বিপ্লবের কারণ, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও আলাপ করেন বৈঠকে। এ সময় গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জার্মানির চ্যান্সেলর। দুই নেতার বৈঠকে উঠে আসে বাণিজ্য সম্প্রসারণ সহ রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির প্রসঙ্গ। জার্মান ব্যবসায়ীদের ঢাকায় পাঠানোর আহ্বান জানান অধ্যাপক ইউনূস। এছাড়া রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরিতে জার্মানির সমর্থন কামনা করেন। সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে মিউনিক নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান ক্রিস্টফ হোয়েকসনের। আগামী ফেব্রুয়ারিতে জার্মানিতে হতে যাওয়া এই সম্মেলনে যোগ দিতে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানান তিনি। পাশাপাশি অনলাইনে বাংলাদেশ নিয়ে ভুল তথ্য ছড়ানো বন্ধে ইউরোপীয় দেশগুলোর উদাহরণ অনুসরণ করে আইন প্রণয়নের পরামর্শ দেন। এদিন সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির। এছাড়া মালয়েশিয়া ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এবং তিমুর লিস্তের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন ডক্টর ইউনূস। WEF এর এবারের বার্ষিক সভায় বাংলাদেশ নিয়ে একটি আলাদা সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদনান তুর্য, সময় সংবাদ। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে উত্তরের 2 কোটি মানুষের দীর্ঘ আকাঙ্ক্ষার তিস্তা মহাপরিকল্পনা গুরুত্ব পাবে প্রত্যাশা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের। অধিকার কর্মীরা বলছেন, ভূ রাজনৈতিক জটিলতা কাটিয়ে কিভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায় সে বিষয়ে পরিষ্কার দিক নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তারা। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। শুষ্ক মৌসুমের আগেই পানিশূন্য তিস্তাই বলে দেয় পানির প্রশ্নে কতটা আপোষহীন প্রতিবেশী দেশ ভারত। একের পর এক বাঁধ, খাল ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে প্রত্যাহার করা হচ্ছে তিস্তার পানি, আর বন্যায় পানি ছেড়ে সৃষ্টি করছে মহা দুর্যোগ। এমন পরিস্থিতিতে তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন গড়ে তোলেন তিস্তা সংস্কারে মহাপরিকল্পনা বাস্তবায়নের। এটা আমাদের রংপুরের চোখের কান্নায় পরিণত হয়ে গেছে। রংপুর অঞ্চলের বৈষম্য দূরীকরণ হবে। আমরা জরুরি ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই। 2018 সালের সমীক্ষা শেষে চীন এই প্রকল্পে বিনিয়োগ করতে চাইলেও বেঁকে বসে ভারত। এমনকি তারাই এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কথা জানায়। ফলে ঝুলে যায় বহু আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কাজ। तीस्ता नदी के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। রোববার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিস্তা প্রকল্পে চীনের আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরদিন সোমবার 4 দিনের সফরে চীনে গেলেন তৌহিদ হোসেন। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের এই নেতার প্রত্যাশা, কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা ও বাস্তবায়ন। চীন 3 বছরব্যাপী সমীক্ষা করেছে। চীন কিন্তু এই প্রকল্প বাস্তবায়নের জন্য খুব তার পজিটিভ। পরিচর্যা ও সংস্কারের অভাবে প্রতি বছর তিস্তার ভাঙন প্লাবনে প্রায় 1 লাখ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে তিস্তা অববাহিকার কোটি মানুষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বেগম খালেদা জিয়ার হার্ট, কিডনি ও লিভারের জটিলতাকে প্রাধান্য দিয়ে চলছে চিকিৎসা। লন্ডনে ব্রিফিংয়ে কথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহেদ হোসেন। মেডিকেল বোর্ডে আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত হচ্ছেন বলেও জানান তিনি। এদিকে বিএনপি চেয়ারপারসন সুস্থ হলেই দেশে ফিরবেন বলে প্রত্যাশার কথা জানান তার নেতারা।
দীর্ঘ 5.5 বছর কারাগারে বন্দী থাকা অবস্থায় সুচিকিৎসার অভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যেসব জটিলতা দেখা দিয়েছে, চিকিৎসকরা তা দ্রুত নিরসনের চেষ্টা করছেন। তবে বেগম জিয়ার হার্ট, কিডনি ও লিভার জটিলতাকে প্রাধান্য দিয়ে চলছে চিকিৎসা, এই কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহেদ হোসেন। বেগম জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার পর্যালোচনা চলছে বলেও জানান তিনি। 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল। ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি ওনারা অনুসরণ করবে বলে আমরাও আশা করি এবং ওনারা সে ধরনের চিন্তা করছে। এদিন লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী বলেন, বেগম জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে যাবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ভয় পেয়ে 17 বছর দেশে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করেন তিনি। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত যান। এইরকম নেতৃত্বকে আপনি যেটা বলছেন -2 করা হবে, আমি মনে করি বাংলাদেশের জনগণ এরকম পরিকল্পনা, এরকম ষড়যন্ত্রকে মাটির নিচে কবর ফেলে রাখা হবে। গত 8 জানুয়ারি থেকে যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। দীর্ঘদিন কারাগারে থাকাকালীন বেগম জিয়ার চিকিৎসার নানা ঘাটতি ছিল। বর্তমানে বয়সের কারণে শারীরিক অবস্থা, একই সাথে রোগের ধরন পর্যালোচনা করে নেওয়া হবে চিকিৎসার পরবর্তী পদ্ধতি। আর একই সাথে 3 দেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডে যুক্ত হচ্ছেন আরও 2 জন নতুন চিকিৎসক। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আগামী নির্বাচন যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখেই কমিশন কাজ করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সভায় একথা বলেন তিনি। নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্তাদের দিক নির্দেশনা দেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, জনগণকে সুষ্ঠু ভোট উপহার দেয়াই বর্তমান কমিশনের লক্ষ্য। জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। জাতির কাছে আমরা ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে যে মানুষের মধ্যে যে অনীহা ছিল বা এতটা মনোযোগ ছিল না, গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল, আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটা সঠিক, সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন সার্জিস আলম। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা সার্জিস আলম জানান, কার্যক্রমে গতি আনতে ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে এক্সিকিউটিভ কমিটি। চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব পালন করবেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ভালো নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোপালগঞ্জে শহীদদের পরিবার। স্বজন হারানোর স্মৃতি বুকে নিয়ে কোনো পরিবার হচ্ছে দরিদ্রতার কষাঘাতে নিষ্পেষিত, কোনো পরিবার স্বপ্ন ভাঙার নির্মম সত্য মেনে নিয়েই ঘোরাচ্ছে জীবনের চাকা। আছে সরকারি সহযোগিতা না পাওয়ার ক্ষোভও। HM মানিকের তোলা ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। স্বামী থাকতে তো মনে করেন আমার বাচ্চাদের কত কিছু আনিয়ে দিয়েছে, সবাই দেখে। এখন আমি বাচ্চাদের একটা বিস্কুট কিনে খাবো, সেই টাকাটা আমার কাছে নাই। মায়ের কোলে হাসি মুখে 3 মাসের ফুটফুটে ছোট্ট শিশু। সে জানে না তার বাবা বেঁচে নেই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তার বাবা শহীদ হয়েছেন।
গোপালগঞ্জের মুকসুদপুরের গঙ্গারামপুর গ্রামের ছোট্ট জীর্ণ ঘরে ছিল স্ত্রী সন্তানদের নিয়ে বাবু মোল্লার সুখের সংসার। ঋণের টাকা পরিশোধের আশায় রিকশা চালাতে রাজধানীর ঢাকায় গেলে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাবু। একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে 3 শিশু সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তার স্ত্রী। বাচ্চাদের খাবারও ঠিক মতন জোটে না এখন। অনেকটা অনাহারেই দিন কাটাতে হচ্ছে শিল্পী বেগম ও তার শিশু সন্তানদের। বাজার ঘাটও কথা না, গ্রামের লোকেরা কিছু চাইল্ড ডেল দিছিল, আমার সাহায্য করছিল, ওই চাইল্ড ডেল আছে এখনও, ওইটাই খাইতেছি। আবার এখন আমার রান্না করে খাবো, সেই মানে রান্না করতে তো জাল তীর দরকার হয়, সেটাও আমার ঘরে নাই। বড় আলেম হবেন এই স্বপ্নে ঢাকার সাইনবোর্ড এলাকার আহসানুল হিকমা মাদ্রাসায় ভর্তি হয় 24 বছর বয়সের মইনুল ইসলাম। কিন্তু পৃথিবীর যাত্রায় মায়ের আগেই সন্তানকে চলে যেতে হবে তা কখনো ভাবতে পারেননি মাহফুজা বেগম। 21 জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছেলের মৃত্যু হয়। অশ্রুসিক্ত চোখে আজও সন্তানকে খুঁজে ফেরেন গর্ভধারিণী মা। অনেক ভালো ছিল আমার সন্তানের রাজপুত্র ছিল। আমার সন্তানের মতো সন্তান হয় না পৃথিবীতে, ওরকম সন্তান মনে হয় আর কারো নাই। আমার মনে হয় যেমন চেহারা ছবি ছিলাম তেমন নবভদ্র, তেমন আপনার চলাফেরা, মানে আমার ঘরে আসলে মানে আমার ঘর আলো আলো হয়ে যেত। আমার সন্তান যখন ঘরে ঢুকতো মানে থেকে নূরের আলো আমার ঘরে ফুটে উঠছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহত পরিবারগুলো সহায়তার দাবি করেন, পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। তোর বাইরে হাসপাতালে নিয়েছি, এখন সিটি স্ক্যান করা লাগবে, এরপরে জানা যাবে। রাইতে 11টার সময় শুনি মারা গেছে। রতনের যে 2টা ভাই বোন, যে আমার স্বামীর হাতে সমস্যা প্রতিবন্ধী, তার বোনেরও হাতের সমস্যা প্রতিবন্ধী। রতনে আমাদের সংসার অনেক মানে কষ্ট করে চালাইতো। সমস্যার মধ্যে আরও থাকছে, অবৈধ অভিবাসীদের লোকানোর জায়গা রাখবে না ট্রাম্প প্রশাসন। স্কুল ও গির্জায় হবে অভিযান। রাশিয়া যুদ্ধ বন্ধ না করলে মস্কোর উপর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি। কমানো হচ্ছে এনবিআর এর ক্ষমতা, শুধু রাজস্ব আদায় করবে সংস্থাটি, আর নীতি কৌশল ঠিক করবে আলাদা কমিশন। এমনটাই চায় এনবিআর সংস্কার কমিটি। তাদের যুক্তি, এতে পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণে হয়রানির হাত থেকে মুক্তি পাবেন করদাতা, বাড়বে রাজস্ব আদায়। এটি ইতিবাচক হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা, তবে দীর্ঘমেয়াদে জটিলতা তৈরির শঙ্কা অর্থনীতিবিদদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। কি লোক গুলিও করবে আবার নিজেও এফআইআর লিখবে, এটা হবে না। আপনি যদি নিজেই ইমপ্লিমেন্টার হন এবং নিজেই পলিসি মেকার হন, সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আপনার পারফরমেন্স এফেক্টেড হবে। ওই জন্যে আলাদা করা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সরকারি ব্যয়ের সবচেয়ে বড় অংশের যোগান দেয় সংস্থাটি। এজন্য সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে ভ্যাট, ট্যাক্স ও শুল্ক। বর্তমানে এনবিআর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডির অধীন একটি সংস্থা। সংস্থাটি একই সঙ্গে রাজস্ব নীতি প্রণয়ন করে ও রাজস্ব আহরণ করে। আইআরডি সচিবই পালন করেন এনবিআর এর চেয়ারম্যানের দায়িত্ব। এনবিআর সংস্কার কমিটির সুপারিশ হলো এনবিআর এর কাজ হবে শুধু রাজস্ব আদায়। এনবিআর এর যিনি প্রধান হবেন, এনবিআর ওর কাজ হবে ইমপ্লিমেন্ট করা। ওর কাজ কোনোভাবে এসআরও জারি করা হবে না, ওর কাজ কোনোভাবে অর্থ আইন তৈরি করা হবে না, ট্রাইব্যুনাল ওর কাজ থাকবে না, ওইটা আসবে আলাদাভাবে। ভ্যাট, ট্যাক্স, শুল্ক সংক্রান্ত নীতি গ্রহণের ক্ষমতা থাকবে আলাদা বিভাগ বা কমিশনের হাতে। এর অধীনে অর্থ, বাণিজ্য, শিল্পসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সংগঠন, গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ 15 থেকে 16 সদস্যের একটি স্থায়ী উপদেষ্টা পরিষদ থাকবে। কমিশন বা বিভাগ যত নীতি গ্রহণ করবে তা অবশ্যই ওই কমিটির মাধ্যমে অনুমোদন হতে হবে। পরে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে এনবিআর। স্থায়ীভাবে একটি পরামর্শ কমিটি একবার গেজেট নোটিফিকেশন করে দেওয়া হবে। সে কথার কথা 15 বা 16 জন সদস্য। ওই যে নীতি নির্ধারণ করা হবে, যা কিছু করা হবে, অর্থ আইনে কি যাবে, এটা কি যাবে, সেটা কিন্তু ওই কমিটি সাথে আলোচনা করেই হবে। তাহলে আর স্টেক হোল্ডারের সাথে দূরত্বটা থাকবে না। ব্যবসায়ীরা বলছেন এনবিআর এর এমন বিভাজন দীর্ঘদিন ধরেই চাচ্ছেন তারা। এটা আমরা খুবই পজিটিভলি দেখছি। এটা আরো আগে যদি হতো এটা আরো ভালো হতো। প্রাথমিকভাবে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কা অর্থনীতিবিদদের। আলাদা হওয়ার ব্যাপারে আমার মনে হয় না বিশেষজ্ঞদের মধ্যে তেমন দ্বিমত আছে। কিভাবে এটা আলাদা করা হবে সেটা নিয়ে কিন্তু প্রচুর দ্বিমত আছে। এটা যদি একটা সম্পূর্ণ সেপারেট একটা পলিসি মেকিং অথরিটি হয়, সেটা যে কমিশন বলেন, অথরিটি বলেন, সেটা একটা ডিটেইলের ব্যাপার।
কিন্তু এটা অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে থাকলে ওই জেলাও সেই পদ্ধতিতে পরিণত হবে। এটা ইভেন অর্থ বিভাগের ভিতরে রাখাটাও ঝুঁকিপূর্ণ। গত অক্টোবরে এনবিআর সংস্কারে 5 সদস্যের পরামর্শ কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রকাশ্যে চলছে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, এমনকি কৃষি জমি থেকে মাটি কেটে তৈরি করা হচ্ছে ডোবা। চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা ও মহানন্দা নদী তীরের 8টি স্থানে ক্ষতির মুখে বাঁধ। প্রভাবশালীদের দাপটে অসহায় এলাকাবাসী। এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড আশ্বাস দিলেও নির্বাক উপজেলা ও জেলা প্রশাসন। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বাঁধের কাছেই নদী থেকে ড্রেজার দিয়ে তোলা হচ্ছে বালু। পাশেই বাঁধের অপর পাশে কৃষি জমি থেকে এক্সকাভেটর দিয়ে কাটা হচ্ছে মাটি। এসব মাটি ট্রাকে করে পরিবহন করা হচ্ছে অন্যত্র। ভাঙন রোধে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পদ্মা ও মহানন্দা নদীর তীরে 8টি স্থানে বাঁধ নির্মাণ করা হয়। এলাকাবাসী জানান, স্থানীয় প্রভাবশালীর কয়েকটি চক্র প্রকাশ্যে বাঁধগুলোর পাশ থেকে বালু ও মাটি কাটছে। এতে একদিকে কৃষি জমি ডোবায় পরিণত হচ্ছে, অন্যদিকে ঝুঁকিতে পড়েছে বাঁধ। শিগগিরই পদক্ষেপ না নিলে বাঁধ ভেঙে আবারও নদী ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। মাটিগুলা কাটার পরে তো আমাদের ভূমি নষ্ট হচ্ছে, আপনার ফসলি জমি নষ্ট হচ্ছে। এসবভাবে মাটি কাটলে বাঁধের আশেপাশে নিয়ে এইগুলো বাড়িগুলো করে এসছে, ও চর থেকে আসছে, এদেরও বাড়ি ঘর হুমকির মধ্যে পড়ে গেছে। নদী যখন এগিয়ে যাবে তখন মনে করেন যে এলাকাটা বিলীন হয়ে যাবে। সরকার লোক আসছে, আইসা 10 টাকা খাচ্ছে, খায় আবার ফিরে যাচ্ছে, আবার রাতে রাতে কেটে নিয়ে চলে যাচ্ছে। অবৈধভাবে নদী থেকে বালু ও মাটি কাটা বন্ধে ব্যবস্থা গ্রহণের দায় সারা আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আর এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি উপজেলা ও জেলা প্রশাসনের দায়িত্বশীলরা। অনুমোদন ছাড়া কোনো বালু উত্তোলন আমরা এলাও করব না এবং এটা যা করার আমরা সেই ব্যবস্থাটাই গ্রহণ করব। পুলিশের দেয়া তথ্য মতে সদর ও শিবগঞ্জ উপজেলায় বালু ও মাটি কাটা নিয়ে একাধিক দল তৈরি হয়েছে। 2023 সালে 23 এপ্রিল সদর উপজেলার জনতার হাট এলাকায় মাটি কাটা দ্বন্দ্বে 2 গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে একজনের মৃত্যু হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। উত্তরের জনপদে শীতের দাপট, বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। কুয়াশা বাড়ায় নাকাল জনজীবন। তাপমাত্রার পারদ প্রতিদিনই কমছে। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করছে যানবাহন। কনকনে বাতাসে ঘরের বাইরে বের হতে পারছেন না অধিকাংশই। তবে যারা জীবিকার প্রয়োজনে বের হয়েছেন তারাও পড়েছেন বিপাকে। ঠান্ডা থেকে বাঁচতে রাস্তার পাশেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণ হবার চেষ্টা করেন কেউ কেউ। পাবনার হাসপাতালগুলোতে গত 4 মাস ধরে নেই জলাতঙ্কের ভ্যাকসিন। এতে বিপাকে পড়েছেন কুকুরের কামড়ে আহতরা। সরকারি ভ্যাকসিন না পেয়ে বেশি দামে দোকান থেকে কিনতে হচ্ছে তাদের। তবে শিগগিরই চাহিদা অনুযায়ী ভ্যাকসিনের সরবরাহ বাড়ানোর আশ্বাস সিভিল সার্জনের। সবুজ বোলা রিপোর্ট। হাসপাতালের জলাতঙ্কের সেবা প্রদান কক্ষে রোগীদের ভিড়। কুকুরের কামড়ে আহত হয়ে ভ্যাকসিন নিচ্ছেন তারা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে সম্প্রতি পাবনা জেলায় বেড়েছে কুকুরের কামড়ে আক্রান্তদের সংখ্যা। প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে সেবা নিতে আসছেন রোগীরা। তবে জেলার সরকারি হাসপাতালগুলোতে গত 4 মাস ধরে মিলছে না জলাতঙ্কের ভ্যাকসিন। রোগী ও স্বজনরা বলছেন, ভ্যাকসিন না পেয়ে অনেকে ফিরে যাচ্ছেন, অনেকে বেশি দামে ওষুধের দোকান থেকে কিনছেন। এতে বিপাকে পড়েছেন তারা। 2-3টা অফিসে ঘুরছি, তার টিকাটা এখনো পাই নাই। সদরে আসছি, তারা এখন বলতেছে আমরা এটা জানি না। ভ্যাকসিন নিতে আইছিলাম, তা ভ্যাকসিন পেলাম না, নষ্টে টাকা দিয়ে কিনে নিতে হলো। বলতে যে আপনি টিকিটটা ডাক্তার সাথে আলাপ করেন, টিকা নাই। তবে শিগগিরই চাহিদা অনুযায়ী ভ্যাকসিনের সরবরাহ বাড়ানোর আশ্বাস সিভিল সার্জনের। সম্প্রতি দেখা যাচ্ছে যে কুকুরের কামড়ের প্রভাবটা বেড়ে গেছে, যে কারণে আমাদের যে প্রত্যাশিত যে ভ্যাকসিনটা আমরা পাই সেই ভ্যাকসিনের পরিমাণটা কিছুটা কমে গেছে। এই বিষয়টা উল্লেখ করে আমরা ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে আমরা চিঠি প্রেরণ করছি। আমরা আশা করছি দ্রুত সময়ে আমরা কুকুরের কামড়ের যে এইটা আছে ভ্যাকসিনটা আছে, ভ্যাকসিনটা আমরা পেয়ে যাবো আশা করছি। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে পাবনায় প্রতি মাসে গড়ে 700 থেকে 800 জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োজন হয়। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। দেশের বাইরের খবর। অবৈধ অভিবাসীদের ধরতে দীর্ঘদিনের নীতি ভেঙে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান ও গির্জায় অভিযান চালাবে পুলিশ। শিগগিরই এতে সম্মতি দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইউক্রেনের যুদ্ধ বন্ধেও পুতিনকে ফোন করবেন ট্রাম্প। এতে রাজি না হলে মস্কোর উপর নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট পদের ক্ষমতা গ্রহণের পরে ডোনাল্ড ট্রাম্পের একের পর এক পদক্ষেপ দেখছে বিশ্ব। এবার অবৈধ অভিবাসীদের গ্রেফতারে যুক্তরাষ্ট্রের গির্জা ও স্কুলগুলোতে পুলিশি অভিযান চালাতে শিগগিরই সম্মতি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত সচিব বেঞ্জামিন হাফম্যান। বলেন, গ্রেফতার এড়াতে অপরাধীরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে লুকাতে পারবেন না। বাইডেনের চেয়ে বর্তমান প্রেসিডেন্টের শাসনামল কিভাবে ভিন্ন হতে চলেছে তাই এখন দেখা যাবে। এর আগে 2011 সালে সংবেদনশীল এলাকা থেকে অভিবাসীদের গ্রেফতারে বিরত থাকার একটি নীতি নির্ধারণ করে অভিবাসন এবং শুল্ক বিভাগ। একই ধারা অব্যাহত রাখে বাইডেন প্রশাসনও। হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় দিনে আলোচনায় ছিল রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রসঙ্গ। এ নিয়ে পুতিনকে ফোন করবেন ট্রাম্প। মঙ্গলবার বিবিসি টুডের এক অনুষ্ঠানে অংশ নিয়ে পেন্টাগনের ক্ষমতা হস্তান্তর দলের প্রধান রবার্ট উইলকি বলেন, পুতিন যদি যুদ্ধ বন্ধের আহ্বানে সাড়া না দেন তাহলে যুক্তরাষ্ট্র নিজেদের জ্বালানি শক্তি ব্যবহার করবে। যুক্তরাষ্ট্র তখন ইউরোপে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ শুরু করবে। আর বৈশ্বিক তেলের বাজারে যুক্তরাষ্ট্রের উপস্থিতির কারণে তেলের দাম কমে যাবে, যা রাশিয়ার অর্থনীতিকে দেউলিয়া করে দেবে। এদিকে মঙ্গলবার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওয়াশিংটনে কোয়াড সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন মার্ক রুবিও। মূলত ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনা হুমকি মোকাবিলায় এদিন অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের প্রতিনিধির সঙ্গে দেখা করেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইতালির রোম থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা আতঙ্ক, 250 যাত্রী ও 13 ক্রু নিয়ে শাহজালালের নিরাপদে অবতরণ। তল্লাশিতে তথ্যের সত্যতা পায়নি নিরাপত্তা বাহিনী। রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের বিক্ষোভ, সড়ক থেকে সরিয়ে দেয় যান চলাচল স্বাভাবিক। সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি। এবং বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জার্মানি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় ইউনুস সলজে বৈঠক, রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ অঞ্চল তৈরিতে সমর্থন প্রত্যাশা। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।